যদি আপনাকে বলি আজ থেকে প্রায় ৫০০ বছরেরও আগে লেখা একটি ভক্তি ও স্তুতিমূলক গানে পৃথিবী এবং সূর্যের মধ্যকার দূরত্ব একটি লাইনেই লিখে আমাদের জানিয়ে দেওয়া হয়েছিল, অসম্ভব মনে না হলেও আশ্চর্য তো হওয়ারই কথা, তাই না? কারণ যখন টেলিস্কোপ বা স্যাটেলাইট আবিষ্কারই হয়নি, অ্যাস্ট্রোনমিতে বিজ্ঞান ততটা এগোনোর কথা ভাবতেই পারেনি যে সময়। সেই সময় মাত্র একটি লাইন ব্যবহার করে শুধু সাহিত্য রচনার মাধ্যমে এত সহজে কেউ কিভাবে গ্রহ নক্ষত্রের দূরত্ব মাপতে পারেন। থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝেছেন আমরা হনুমান চালিসার কথা বলছি। আপনি হয়তো ভাবছেন, ধুর মশাই, আমিও রোজ হনুমান চালিসা পাঠ করি, কোথায়? এমন তো কোনো লাইন আমরা পাইনি। আছে আছে, থোড়া সব্র রাখিয়ে জানাব। পুরাতনের আজকের আয়োজনে আমরা হনুমান চালিসায় বলা সৌরজগতের সেই অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশনের সত্য উদ্ঘাটন করব, যা সেই সময় আধুনিক টেকনোলজি ছাড়া প্রায় অসম্ভব ছিল, কিন্তু আমাদের মুনি ঋষিরা তা সম্ভব করে দেখিয়েছিলেন। আনুমানিক ১৬০০ শতাব্দীতে কবি গোস্বামী তুলসীদাস ভগবান হনুমানের শক্তি, প্রজ্ঞা এবং রামভক্তির প্রশংসায় দুটি মঙ্গলাচরণ দোহা, ৪০টি চৌপাই ও শেষে একটি দোহাসহ মোট ৪৩টি শ্লোক বা দোহাসহ সর্বসাকুল্যে ৮৬টি লাইন রচনা করেছিলেন। বেশিরভাগ ভক্ত কিন্তু এই শান্তি বা সাহস বা সুরক্ষার জন্য এটি জপ করেন। এর মধ্যে ১৮ নম্বর চৌপাই প্রথম লাইনটি হঠাৎ করেই বিশ্বজুড়ে ভাইরাল হয়ে যায়। সেই লাইনটি হলো যুগ সহস্র যোজন পর ভান। স্বাভাবিকভাবেই আপনি প্রথমবার যখন এটি শুনবেন তখন এটিকে কাব্যিক মনে হবে, কিন্তু যখন গাণিতিকভাবে শব্দগুলো ভাঙতে শুরু করবেন তখন চমকপ্রদভাবে একটি রহস্য আপনার সামনে উঠে আসবে। আসুন শব্দগুলো ধীরে ধীরে এবং স্পষ্টভাবে বুঝে নিই। যুগ সহস্র যোজন ভান, ভানু মানে সূর্য। যুগ সহস্র যোজন পর ভানু লাইনটির আক্ষরিক অর্থ তাহলে দাঁড়াচ্ছে যুগ সহস্র যোজন দূরত্বে আছে সূর্য। এখানেই রহস্যটি কিন্তু শুরু হচ্ছে। হিসাবটি ভেঙে দেখা যাক। প্রথাগত ভারতীয় সময় এবং দূরত্ব ব্যবস্থা অনুসারে এক যুগ মানে ১২,০০০ বছর, সহস্র মানে হাজার, এক যোজন মানে প্রায় ৮ মাইল। প্রাচীন গ্রন্থে এই মানটি পরিবর্তিত হয়, তবে এটি সাধারণ ব্যবহৃত কিন্তু অনুমান। এখন হিসাব করে দেখা যাক। ১২,০০০ গুণ ১,০০০ গুণ ৮, গুণফল দাঁড়ায় ৯,৬০,০০,০০০ মাইল। বর্তমান হিসেবে ১ মাইল মানে ১.৬ কিলোমিটার। সুতরাং ৯,৬০,০০,০০০ মাইল গুণন ১.৬ অর্থাৎ ১৫,৩৬,০০,০০০ কিলোমিটার। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, সপ্তদশ শতাব্দীতে অর্থাৎ ১৬৭২ সালে গিওভানি ক্যাসিনি এবং জিন রিচার প্রথম বৈজ্ঞানিক হিসাব করে জানান পৃথিবী থেকে সূর্যের দূরত্ব আনুমানিক ১৫ কোটি কিলোমিটার। এরপর ১৭৬১ থেকে ১৭৬৯ সালে বিজ্ঞানীরা আরও নিখুঁত মান মাপতে সক্ষম হয়। আর ১৯৫৮ সালে আমেরিকান সংস্থা নাসা প্রতিষ্ঠিত হওয়ার পর পৃথিবী ও সূর্যের দূরত্ব নির্ভুলভাবে মাপার কাজে হাতে নেয়। বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি ও রাডার ব্যবহার করে ১৯৭৬ সালে তারা মানবজাতিকে সূর্য ও পৃথিবীর দূরত্বের অফিসিয়াল ফিক্সড ভ্যালু একদম নির্ভুলভাবে জানায় ১৪,৯৫,৯৭,৮৭০ কিলোমিটার, যাকে নাসা ১ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা এইউ বলে। একবার ভাবুন তো, অত্যাধুনিক যুগে এসেও আমাদের কতটা সময় লেগে গেল নিখুঁত পরিমাপ বের করতে। সেখানে তুলসীদাস গোস্বামী ১৬০০ শতাব্দীতেই পৃথিবীতে ও সূর্যের দূরত্ব প্রায় কাছাকাছি অনুমান করে ফেলেছিলেন। প্রশ্ন আসবে, তুলসীদাস কিভাবে এটি জানতেন? প্রাচীন ভারতীয়রা কি আগে থেকেই জ্যোতির্বিদ্যা জানত? এই জ্ঞান কি হারিয়ে গেছে, নাকি এটি ঐশ্বরিক অনুপ্রেরণা? এখানেই রহস্য ঘনীভূত হয়। এই রহস্য বুঝতে হলে আমাদের সোশ্যাল মিডিয়ার দাবির বাইরে গিয়ে ইতিহাসের দিকে তাকাতে হবে। প্রাচীন ভারত বিজ্ঞানের প্রতি অন্ধ ছিল না। আসলে এখানে জ্যোতির্বিদ্যার একটি শক্তিশালী ঐতিহ্য ছিল। ৫ম শতাব্দীতে মহান গণিতবিদ আর্যভট্ট মতান্তরে লাটদেব রচিত ভারতের প্রাচীনতম জ্যোতির্বিদ্যা বিষয়ক গ্রন্থগুলির একটি অন্যতম গ্রন্থ হল সূর্য সিদ্ধান্ত, যেখানে গ্রহের গতিবিধি, সৌর গণনা এবং গ্রহণ বর্ণনা করা হয়েছে বিস্ময়কর নির্ভুলতার সঙ্গে। যেখানে স্পষ্টভাবে বলা হয়েছিল যে পৃথিবী তার অক্ষের ওপর ঘোরে, যা দিন ও রাত ব্যাখ্যা করে। এই সত্য আধুনিক বিজ্ঞান অনেক পরে নিশ্চিত করেছে। অন্যদিকে আর একজন পণ্ডিত বরাহ মিহির বৈজ্ঞানিক যুক্তি ব্যবহার করে চন্দ্র ও সূর্যগ্রহণের ব্যাখ্যা বিস্তারিত তথ্য লিখেছেন তার পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থে। লক্ষ্য করার বিষয় হলো, এই সব প্রাচীন গ্রন্থগুলোতেও দূরত্বের মানক একক হিসেবে যোজন ব্যবহার করা হতো, যা একটি সুশৃঙ্খল পরিমাপ ব্যবস্থা প্রদর্শন করে।
ভারতের প্রাচীন মন্দিরগুলির দিকে নজর দিলে দেখা যাবে এগুলি অয়নকাল এবং বিষুবরেখার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হতো, যা আকাশের সতর্ক পর্যবেক্ষণের প্রমাণ দেয়। এগুলি কল্পকাহিনী বা বিশ্বাস নয়, একেবারে তথ্যসহ নথিভুক্ত ইতিহাস। এমনকি আধুনিক মহাকাশ সংস্থাগুলো স্বীকার করে যে প্রাচীন সংস্কৃতিগুলো মহাকাশ নিয়ে গভীর অধ্যয়ন করেছিল, তাই প্রাচীন পণ্ডিতরা মহাজাগতিক দূরত্ব বুঝতে পেরেছিলেন। এই ধারণাটি অসম্ভব নয়। প্রখ্যাত পণ্ডিত এবং সংস্কৃত বিশেষজ্ঞরা বলেন হনুমান চালিসা একটি ভক্তিমূলক পাঠ, কোনো জ্যোতির্বিদ্যার পাঠ্যপুস্তক নয়। কবিতায় যুগ শব্দটি সবসময় গাণিতিক যুগ বোঝায় না। বিভিন্ন গ্রন্থে যোজনের দৈর্ঘ্য 5 মাইল থেকে 9 মাইল পর্যন্ত পরিবর্তিত হয়। এই শ্লোকটি মূলত প্রতীকী, যা সূর্যের দিকে হনুমানের লাভ দেওয়াকে বোঝায়। রামায়ণে হনুমান সূর্যকে ফল মনে করে খেতে চেয়েছিলেন, তাই অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে এই গণনাটি একটি সুন্দর কাকতালীয় ঘটনা হতে পারে, ইচ্ছাকৃত বিজ্ঞান নয়। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। তুলসীদাস কখনো বৈজ্ঞানিক পরিমাপের দাবি করেননি, তিনি কখনো কোনো সূত্র ব্যাখ্যা করেননি, তিনি কখনো সূর্যের দূরত্বের কথা বলেননি। গাণিতিক ব্যাখ্যাটি আধুনিক সময়ে অনেক পরে এসেছে। তাহলে এটি কি কাকতালীয় ঘটনা নাকি সচেতন জ্ঞান? এখন আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে বিশ্বাস এবং যুক্তি মিলিত হয়। এটি রহস্যের মূল কেন্দ্রবিন্দু। নিজেকে সততার সঙ্গে জিজ্ঞাসা করুন তো, এটি কি কেবলই একটি কাকতালীয় ঘটনা হতে পারে, নাকি একটি ভক্তিমূলক শ্লোকের সংখ্যা আধুনিক বৈজ্ঞানিক দূরত্বের এত কাছাকাছি এসে কাকতালীয়ভাবে মিশে গেছে মাত্র? নাকি প্রাচীন পণ্ডিতদের এমন জ্যোতির্বিদ্যাগত জ্ঞান ছিল যা আমরা এখনো পুরোপুরি স্বীকার করি না? নাকি এই শ্লোকটি কেবল কাব্যিক ভাষা যা পরে অর্থসন্ধানী আধুনিক মনের দ্বারা গণিতে পরিণত হয়েছে? সত্যি হলো এর কোনো চূড়ান্ত উত্তর নেই, এবং হয়তো থাকার প্রয়োজনও নেই। যা অনস্বীকার্য তা হলো এটি প্রাচীন ভারতীয় চিন্তাবিদদের মহাবিশ্বের প্রতি গভীর শ্রদ্ধা ছিল। তারা আকাশ, গ্রহের গতিবিধি, গ্রহণ এবং সময়ের দীর্ঘ চক্রগুলো সাবধানে পর্যবেক্ষণ করতেন। তারা মহাজাগতিক বিষয় ভয়ের সঙ্গে নয়, কৌতূহল এবং শ্রদ্ধার সঙ্গে কথা বলতেন। তারা হয়তো টেলিস্কোপ বা আধুনিক একক ব্যবহার করেননি, কিন্তু তাদের কাছে বিরল কিছু ছিল যা আমাদের কল্পনারও অতীত। আজ আমরা একটি দ্রুত ও কোলাহলপূর্ণ বিশ্বে বাস করি। চাপ, অন্তহীন গতি, জলজলে পর্দা এবং ক্রমবর্ধমান সন্দেহে ভরা একটি বিশ্ব। আমরা সর্বদা ছুটছি, সর্বদা প্রশ্ন করছি, কিন্তু চিন্তা করছি না। কোনো কিছু নিয়ে গভীরে ভাবছি না আমরা। কোনো মন্তব্য কারো অপছন্দ হলেই সঠিকটা না জেনে তাকে বাক্যবাণে তুলোধনা করা হচ্ছে। আজকের বিশ্বে বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা পরস্পরের শত্রু হয়ে উঠেছে, যেন একটি অন্যটিকে বাতিল করে দিতে চায়। কিন্তু প্রাচীন ভারত কখনোই সেভাবে দেখেনি। আমাদের পূর্বপুরুষদের কাছে জ্ঞান এবং ভক্তি একই পথে চলত। তারা মহাবিশ্বের দিকে বিস্ময়ের সঙ্গে তাকাতেন, ভয়ের সঙ্গে নয়। হনুমান চালিসা কখনো বৈজ্ঞানিক তত্ত্ব প্রমাণের জন্য লেখা হয়নি। এটি লেখা হয়েছিল আভ্যন্তরীণ শক্তি জাগানোর জন্য। ভয়ের সময় সাহস, সাফল্যের সময় বিনয় এবং কষ্টের সময় বিশ্বাসের জন্য। তবুও বিশুদ্ধ ভক্তির মধ্যেও মহাজাগতিক সুশৃঙ্খলার প্রতি একটি নীরব শ্রদ্ধা রয়েছে। এটি আজ আমাদের গভীরভাবে গুরুত্বপূর্ণ কিছু শেখায়। বিশ্বাস জ্ঞানকে প্রত্যাখ্যান করে না, এবং প্রকৃত ভক্তি বিজ্ঞানকে ভয় পায় না। সম্ভবত সংঘাত নয়, ভারসাম্যই সেই জ্ঞান যা আমাদের এখন প্রয়োজন। কেন হনুমান এবং কেন সূর্য? এই প্রশ্নটি আমাদের দূরত্ব মাপার চেয়ে গভীরে নিয়ে যায়। হনুমান শক্তি, শৃঙ্খলা এবং নির্ভীকতার প্রতিনিধিত্ব করেন। তিনি নিঃস্বার্থ সেবার প্রতীক। তিনি অহংকার ছাড়া এবং পুরস্কারের আশা ছাড়া কাজ করেন। তার শক্তি গর্ব থেকে নয়, ভক্তি এবং উদ্দেশ্য থেকে আসে। প্রাচীন ভারতীয় চিন্তাধারায় সূর্য স্বয়ং জীবনের প্রতিনিধিত্ব করে। এটি শক্তি, জ্ঞান এবং সময়ের প্রবাহের উৎস। সূর্য ছাড়া প্রাণ নেই, ছন্দ নেই, বৃদ্ধি নেই। ছেলেবেলায় হনুমান যখন সূর্যকে ফল ভেবে মুখে পুরে দিতে চান, তখন এটি অহংকারের কাজ নয়, এটি বিশুদ্ধ ভক্তির সরলতা, যা সর্বোচ্চ সত্যের দিকে হাত বাড়ায়। এটি দেখায় যে যখন বিশ্বাস দৃঢ় এবং উদ্দেশ্য পবিত্র হয়, তখন অসম্ভবও হাতের নাগালে চলে আসে। তাই সংখ্যাটি সঠিক বিজ্ঞান হোক বা কাব্যিক প্রতীক, গভীর বার্তাটি কালজয়ী হয়েই থাকে। সাহসের সঙ্গে যুক্ত ভক্তি এমনকি স্বর্গকেও নাড়াতে পারে। তাই আপনাদের জিজ্ঞাসা করছি, এটি কি হারিয়ে যাওয়া জ্যোতির্বিদ্যাগত জ্ঞান, ঐশ্বরিক কাকতালীয় ঘটনা, নাকি আধুনিক মনের ভুল বোঝা কাব্যিক প্রতিভা? এটা কি আসলেই গুরুত্বপূর্ণ, নাকি
আসল অলৌকিক ঘটনা হলো যে বহু শতাব্দী আগে লেখা একটি সাধারণ শ্লোক আজও আধুনিক বিশ্বকে থামিয়ে দিতে এবং ভাবিয়ে তুলতে পারে। কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানালে ভালো লাগবে, কারণ মাঝে মাঝে সবচেয়ে বড় সত্য বিশ্বাস এবং যুক্তির মাঝখানেই থাকে। আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তবে লাইক করে উৎসাহ বাড়াবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং এরকমই অনুপ্রেরণামূলক কন্টেন্টের জন্য নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয়তী কবিরাজ তুলসীদাস গোস্বামী।